আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারা হবে জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি লিস্ট। চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে 1 ঘন্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনেও দুপক্ষের উত্তেজনা। আমরা ক্ষমতায় থাকতে দিব না। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। 5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধা মুখোমুখি হচ্ছে। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার কি ভূমিকা ছিল? পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা। কোটা আন্দোলন থেকে 1 দফার আন্দোলন নিশ্চিত। দর্শক, আবারও স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুটি গুরুত্বপূর্ণ ঘটনা: সমন্বয়কদের ওপর ছাত্রলীগের আক্রমণ এবং 20 জানুয়ারি আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে 1 ঘন্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনেও দুপক্ষের উত্তেজনা। হাসিনার স্টাইলে দেশ চালাবা আর আমরা সেটি মানব? ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সম্পূর্ণ ষড়যন্ত্রকৃত গণ অভ্যুত্থান। বিষয়টি এতদিন চাপা থাকলেও বর্তমানে এটি বুঝতে বাকি নেই দেশের সাধারণ জনগণের, যাদের উপর নির্ভর করে এই গণসমাজ গণ অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে নতুন এক দেশের স্বপ্ন দেখেছিল। আজ তাদের মাঝ থেকে এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপ জনগণকে অনেক বড় ঝটকা দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। শেখ হাসিনা যাওয়ার পরে মনে হয় দেশ ভালো চলবে, এখন দেশ আরো খারাপ পরিণতি হইতে আছে। জায়গায় জায়গায় চাঁদাবাজি, জায়গায় জায়গায় মনে করে সিন্ডিকেট করে বইয়ে থাকে। উপদেষ্টা বর্তমানে আছে, হ্যাঁ এই দেবী হেই দেবী, কিন্তু আসলে যে পাবলিক কি অবস্থা আছে এটা কিন্তু হেরা নেয় না। এদিকে আবার একে একে বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান তথ্য, যা দেশের মানুষকে অনেকটাই চিন্তিত করে তুলেছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফির বিরুদ্ধে উঠেছে 32 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মাহমুদ রাফি তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, তাকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ বাণিজ্য নিয়ে। এদিকে লাইভে আবার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় ডাক আসলে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেন সাদ্দাম হোসেন। শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম। 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কি হতে চলেছে 20 তারিখে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি আগামী 20 তারিখের পর কোন দিক থেকে কোন দিকে কে ছুটবে, কে ঢুকবে, কে পালাবে কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের এই বক্তব্য এখন নতুন করে আলোচনায়। কিন্তু আদৌ কি হতে চলেছে 20 তারিখ? বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাচ্ছিল্য করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে অভিযোগ তোলেন সীমান্তে বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর। মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আগামী 20 তারিখের পর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন বলে জানান এই বিজেপি নেত্রী। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দেন। তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে কিছু বলা। বক্তব্যে বিজেপির এই নেত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তান অখণ্ড ভারতের অংশ ছিল। সেই সাথে ইঙ্গিত দেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার। দেখুন, আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, দুটো দেশই তো
ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল, আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে। এবং হতে হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো। ভারতবর্ষের মুসলমান বাড়ছে, ফুলে ফলে তারা বাড়ছে। আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে। দেখুন, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন। কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই কথাটা ছিল না। এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে। তবে নেটিজেনরা এবং কূটনৈতিকরা মনে করছেন আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের ধারণা আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি রাজনীতিবিদরা মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। আর এমন ধারণাকে বিজেপি এবং আওয়ামী লীগের দিবাস্বপ্ন বলে মনে করছেন নেটিজেনরা। কারণ গত নভেম্বরে ট্রাম্প যখন নির্বাচিত হন তখন গুঞ্জন ছড়িয়েছিল ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা। আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারা হবে, জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্যাসিস্ট ইউনূসের রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে ফিরবে। এবার 3 উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা। উপদেষ্টাদের পদত্যাগ সহ 3 দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে তারা। তাদের দাবি উপদেষ্টারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ, এজন্য দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা দরকার। আমরা আগে যেটা চেয়েছি আমরা এখনো সেটাই চাচ্ছি, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর। যদি বর্তমান সরকার করে থাকে তারা বাটপার, যদি বর্তমান সরকার করে থাকে তারা স্বৈরাচার, যদি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে তাহলে তারা স্বৈরাচার। এছাড়া গণমাধ্যমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ৭১-এর জানুয়ারি মাসে যেমন শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তেমনি ভাবে জানুয়ারি মাসে দেশে ফিরবেন তিনি। জানুয়ারি মাস জাতীয় পিতামাতার ফিরে এসেছিলেন, আর এর মধ্যেই যেন আমরা এই ইউনূসকে বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটি লাইভ বার্তায় বলেন, ছাত্রলীগ শেষ হয়ে যাওয়ার মতো দল নয়, সমন্বয়ক উপদেষ্টাদের ষড়যন্ত্রের জবাব অতি শীঘ্রই দেওয়া হবে। ফ্যাসিস্ট ইউনূসের রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত। সরকার পতনের 1 দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েন এর নেতাকর্মীরা। এ সময় হয় ধস্তাধস্তিও। তাদের অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে। 5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধা মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আমরা দেখছিলাম যে এই মুহূর্তে একটি বাধা সৃষ্টি হয়েছে এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে। এবং আর এক হাসিনাকে নামাইছে, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না, এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। শ্রমিক, শিক্ষার্থী ও রাজনৈতিকবিদরা এই ব্যর্থ 3 উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আসিফ নজরুলের পদত্যাগের আলটিমেটাম ও সমন্বয়ক নিষিদ্ধের 1 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে, যার প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টাদের বাটপার বলে স্লোগান দিয়ে পদত্যাগের দাবি তুলেছে। নাহিদ আসিফ কই গেল, লজ্জা লজ্জা, আসিফ নজরুল কই গেল, লজ্জা লজ্জা। এছাড়া সমন্বয়করা লিফলেট বিতরণ করতে গিয়ে শিক্ষার্থীদের মারধরের শিকার হয়েছে। এই সময় শিক্ষার্থীরা সমন্বয়কদের ভুয়া ও চাঁদাবাজ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। এছাড়া সমন্বয়করা ছাত্র দলকে কবর পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা। কোটা আন্দোলন থেকে 1 দফার আন্দোলন, নিশ্চিত তাদের প্ল্যান এ, বি, সি রেডি ছিল। প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা। এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে কিংবা আগে কি করবেন তারা। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে।
হাসিনা সরকার পতনের পর থেকে এখন অবধি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত সার্জিসরা। অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা। সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র 1 মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল। সেই হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিস, নাহিদ আসিফরা। অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা। কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা? যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাত সার্জিস, নুসরাত, নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল। প্ল্যান এ কাজ না করলে তারা বি, সি সহ বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন। ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে। কি সেই প্ল্যান? কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা, কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা। আবার অন্য এক দল বলছেন আদতে পট পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না। আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের। এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে। এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষও। সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত সার্জিসদের। নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা। এই গুজবকে আবার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ। যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট। এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। তবে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয়, অসম্ভবই বলা যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া কিংবা পাওয়া আরও দুষ্কর। সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত সার্জিসরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা। তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান? সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। 20 তারিখের পরে কোথায় গিয়ে উঠবো দিদি? জায়গা দিবেন না? মোদিজির বাসায় গিয়ে উঠবো। কি মোদিজি জায়গা দিবেন না? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। এদিকে মায়ানমার আর 3 পাশে তো আপনারা, যেমন আওয়ামী লীগের যাওয়ার তো জায়গা আছে। এখন মায়ানমারে আমরা গেলে তো ওইখানে যুদ্ধ চলতেছে, ওইখানে গিয়ে মরতে হবে, না হয় আমাদের বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে। যাওয়ার তো কোনো জায়গা নাই দিদি। শেষ ভরসা মোদিজি, দেখি মোদিজি কি করে 20 তারিখের পরে। যদি জায়গা দেয় তাহলে গিয়ে উঠবো। যাই হোক, হাসি ঠাট্টা অনেকই করলাম। ইন্ডিয়া নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে যে তারা পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, অস্ত্রের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, সেনাবাহিনী অনেক বড় গণতান্ত্রিক দেশ, তাদের আয়তনও অনেক বড়, তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করে।
তাহলে নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করলে তো নিজেরটাতেই জোর দেখাইতে হয় নাকি? হ্যাঁ, আমেরিকা তো আর অন্য কারো জোরে জোর দেখায় না, চায়না তো অন্য কারো জোরে জোর দেখায় না, দেখায় না, পাকিস্তানও দেখায় না, অন্য কারো জোরে জোর দেখায় না, পাকিস্তান নিজেদের জোরে জোর দেখায়। তো আমরাও আসলে অন্য কারো জোরে জোর দেখাই না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু ইন্ডিয়া এত বড় একটা দেশ, তাদের এত কিছু, এত সক্ষমতা, এত টাকা পয়সা, এত বড় অর্থনৈতিক দেশ, তারা নিজেদেরকে দাবি করে, তারা অন্য দেশের উপর কেন নির্ভর করে? 20 তারিখের পরে কি হবে আপনারা বুঝতেছেন না? 20 তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলে এখন যে বাংলাদেশের শেখ হাসিনা যেমন আব্বু মনে করতে ইন্ডিয়ারে, এখন ইন্ডিয়া আব্বু মনে করে আমেরিকাকে। আরে জোর থাকলে নিজেরা করে দেখাও, জোর থাকলে নিজেরা একটু করে দেখাও, আমরা দেখি কি করতে পারো। এই যে আর্সেনাল কাঁটাতার দিতে পারছো দিতে, হ্যাঁ পারো নাই তো, আমরা তো উঠাই দিছি, বর্ডারে তো আমরা কাঁটাতার করতে দেই নাই, পারছো? নিজের জোর দেখাইতে হয় অলওয়েজ। তা নিজের জোর তো কিছু নাই, আমেরিকার জোর আর কতদিন দেখাবেন দাদু? হ্যাঁ, আমেরিকার জোর দেখানো ছাড়েন, যদি পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চায়নাকে ফলো করুন। চায়না কারো জোরে জোর দেখায় না, তারা নিজেদের গতিতে চলে। আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ, শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সে জানে যে একটা গণঅভ্যুত্থানের পরে কি হয়, এসব জেনে শুনে কেউ সে ক্ষমতার চেয়ারে বসছে, সে আপনারা ধাক্কা দিবেন আর উড়ে চলে যাবে। সো কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করে দেখেন না, বিপদে আপনারাই পড়বেন। হ্যাঁ, বিপদে আপনারাই পড়বেন। অন্যের জন্য অন্যে কান্না করে যদি সময় পায়। একটা কথা আছে না, আমেরিকার, তোমরা দেখি কিছু টিভি চ্যানেল বলে যে আমেরিকা ইন্ডিয়াকে মানে দাবায় রাখতে চায়, আবার তোমরা দেখি ইন্ডিয়ার ছাড়া কিছু বোঝো না, ইন্ডিয়ায় তোমাদেরকে উদ্ধার করবে, সে ধরনের কথা বলো। এটা একদম হাস্যকর। মানে পৃথিবীর বুকে নিজেদেরকে মানে কি বলবো, কত নিচে নামান যায়, সব কিছুই করতেছে নিচে নামার জন্য ইন্ডিয়া। আপনারা তো দেখতেইছেন যে এক গ্রুপ বলতেছে যে আমরা আমেরিকাকে গুনি না, আমেরিকা ইন্ডিয়াকে। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন, কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ, চলুন আগে শুনে আসি। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি, তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন। ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে 20 তারিখ মানে 20 তারিখ 20 জানুয়ারির পর আসলে কি ঘটবে, তার এই বক্তব্যটা অনেক লম্বা চূড়া। এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যেই সম্পর্কের অবনতি, বিজেপি নেত্রীর এই কথার মধ্যে এটা স্পষ্ট। বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনূস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয়। ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে। আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনূস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে। বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে, এটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী। আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায়ে ভয় পাচ্ছেন। ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন, সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল একজন মুসলিম মনে করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি জানি না কখনো হজ করছেন কিনা। ইভেন এই সরকারের আগে ওনার দান দক্ষিণা সাদাকা নিয়ে বাংলাদেশে কেউ বলতে পারবে না যে খুব বেশি এই ইউনূস ফাউন্ডেশন দেশের জন্য বিলাই দিছেন, উতরাই দিছেন। ইভেন দেশের বিষয়েও
ডক্টর ইউনূস কখনো মাথা ঘামাইতেন না, তিনি তার ব্যবসা বাণিজ্য প্রসারণা করছেন বা নামাজ পড়েন, নিয়মিত মাহফিলে যান, তাবলিগে যান, এমন কোনো দৃশ্য কিন্তু নয়, বা হজে গেছেন। তারা বারবার যে জিনিসটা বুঝতে চাচ্ছে যে ডক্টর ইউনূস অনেকটা মৌলবাদী মেন্টালিটির, প্লাস তার সরকারটা মৌলবাদীদের চাপেই ভারতের সাথে আসলে ভারত বিদ্বেষ বিষয়টাকে উজ্জীবিত রাখছে, এবং কি তারা ক্ষমতায় থাকার জন্য এই ভারত বিদ্বেষ যে থিওরিটা, এটাকে তারা জীবিত রাখছে। ইভেন আগামী 20 তারিখের পর কি ছুটে যাবে, ভারতের ওই যে বিজেপির আরেক বিধায়ক আছেন শুভেন্দু, বলছে 4-5টা ড্রোন নাকি মারলেই চলবে, বাংলাদেশ কাইপা যাবে, এদের কাছে এমন ড্রোন আছে। তারপর বলা হচ্ছে যে মার্চের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো হবে, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। নানান ধরনের বক্তব্য বিজেপির মাধ্যমে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসছে। ইভেন বাংলাদেশ সম্পর্কে বিজেপির সরকার পরিকল্পিতভাবে সুকৌশলে অনেক ধরনের সেন্টিমেন্ট কিন্তু ভারতের জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন তাদের মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেও। তবে এই নেত্রীর কথায় একটা নতুন প্রশ্নবোধক ডেট সামনে আসছে, 20 জানুয়ারি। এরপর ভারত আসলে কি করবে বাংলাদেশের সাথে? আবার ভারতীয় সেনাপ্রধানের একটা স্পষ্ট বার্তা, এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা ভালো সম্পর্ক স্টেবল করবে না, নির্বাচিত সরকারের সাথেই ভারত স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। অন্তর্বর্তী সরকারকে তারা আসলে বন্ধু হিসাবে দেখে না। কোথাও না কোথাও বিষয়টা এমনই। এখন আসলে কি ঘটে? শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার কি ভূমিকা ছিল? এই আলাপটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ছিল, অনেকেই করেছেন, বিশেষ করে তার পালিয়ে যাওয়ার পর। কিন্তু ভারতে এটা খুব সিরিয়াসলি হয়েছে। আমি খেয়াল করেছি ভারতে ওই যে কয়েকজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার আছেন, ফিনা সেক্রি, পঙ্কজ শরণ, তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তী, হর্ষবর্ধন শ্রৃঙ্খলা, রিপিট করছি, কথাটা রিপিট হয় কিন্তু বারবার বলতে হবে। এই 4 জন লোক আওয়ামী লীগের পে রোলে আছে আমি ধারণা করি, তারা বেতনভুক্ত কর্মচারী। শেখ হাসিনা যেমন মোদির, এরা আবার শেখ হাসিনা ছিলেন। যাই হোক, তারা একটা ন্যারেটিভ এবং আরও সাংবাদিক নামধারী কিছু লোক, কিছু সোকল্ড নিরাপত্তা বিশ্লেষক একটা আলাপ সামনে আনার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পেছনে আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই এর কথা বলা হয়েছে। সিআইএ এবং আইএসআই মিলে এই ঘটনা ঘটিয়েছে। প্রচুর কথা হয়েছে। সম্প্রতি জনাব বাইডেনের, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ভারতে এসেছিলেন। উনি আমেরিকায় ফিরে যাওয়ার পর তাকে এই প্রশ্নের জবাবও দিতে হয়েছে। এর আগেও তারা কথা বলেছেন, সালিভান আবার কথা বলেছেন। একটু রিপোর্টটা পড়ি, তারপর আমেরিকা আদতে বাংলাদেশে কি কোনো রোল প্লে করেছিল কিনা সেই আলাপ করবো। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ, পরে এই সরকার গঠিত হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে এরকম লেখা আছে, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। তিনি বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করে। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ভারতীয় হিন্দুস্তান টাইমস এটা রিপোর্ট করেছে। অবশ্য হাসিনা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে গত বছর আগস্টে আখ্যায়িত করে দেশটি। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই। সম্প্রতি দিল্লি সফর করেছেন মার্কিন জাতীয় উপদেষ্টা জ্যাক সালিভান। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটেছে তার পেছনে বা নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। তিনি আরও বলেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা রয়েছে। এর আগেও তারা এটা উড়িয়ে দিয়েছিলেন। আগে যখন এই প্রশ্ন উঠেছিল তখন ব্রিফিংয়ে একজন মুখপাত্র বলেছিলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না, যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন নিয়ে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তার নিছক মিথ্যা। আমেরিকার আসলে কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনাকে উৎখাত করার ক্ষেত্রে? আমেরিকা বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন চেয়েছিল। এটা এক অর্থে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মতো ব্যাপারই, কারণ একটা পুরো ফেয়ার না, আধা ফেয়ার একটা ইলেকশন হলে শেখ হাসিনা জাস্ট উড়ে চলে যাওয়ার কথা ছিল, ভেসে যাওয়ার কথা ছিল। সো আমেরিকা দীর্ঘদিন চাপ তৈরি করেছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এটা আমরা সবাই জানি। এবং এটা শুরু হয়েছিল 2022 সালের ডিসেম্বর থেকে, যখন র্যাবের উপরে স্যাংশন, এরপর ভিসা পলিসি ঘোষণা করে যেখানে এই নির্বাচনকে ম্যানিপুলেট বা প্রবলেম তৈরি করার জন্য শাস্তির বিধান করা হয়, ভিসা রেস্ট্রিকশন, এরকম বেশ কিছু পদক্ষেপ
আমেরিকার কাছ থেকে ছিল। নট অনলি দ্যাট, নির্বাচনের পর আমাদের নিশ্চয়ই মনে আছে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন ঘোষণা করেছিল, কিন্তু নির্বাচনের আগে একটা পর্যায়ে এসে আমেরিকা তার যে চাপ ছিল সেই চাপ থেকে অনেকটাই সরে এসেছিল। আমরা তখন রাইটলি অনুমান করেছিলাম, যেটা ভারতের কর্মকর্তারাও বলেছেন, দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর যে মিটিং হয়েছিল ভারতে, 2+2 মিটিং বলে, সেখানেই ভারত সম্ভব আমেরিকাকে ম্যানেজ করেছিল যাতে আমেরিকা শেখ হাসিনা সরকারকে এত চাপ তৈরি না করে। তাদের যুক্তি ছিল অনেক বেশি চাপ যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা চায়নার পক্ষে চলে যাবে এবং ভারত শেখ হাসিনাকে তার দিকে ধরে রাখতে পারবে। এই ধরনের একটা আলোচনা ওখানে ছিল। সেই ভিত্তিতে বা আমরা যদি যুক্তি ব্যবহার করি সেই ক্ষেত্রে এটা ম্যাচ করে যে এরকম কিছু বলারই সম্ভাবনা ছিল। সো আমেরিকা আসলে খুব বেশি অনেক কিছু করেছে তা না, কিন্তু নির্বাচনের পর যখন স্যাংশন দেয়া হলো আজিজের বিরুদ্ধে, তখন একটা জিনিস মনে হলো যে আমেরিকা যে পুরোপুরি সরে গেছে বাংলাদেশের বিষয় থেকে, নট নেসেসারিলি, সো এটার একটা মোটামুটি গুরুত্ব তো দেয়াই যেতে পারে। কিন্তু পরবর্তীতে যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে আমেরিকা পরিকল্পনা করে অভ্যুত্থান ঘটিয়েছে, এটা একেবারেই ভুল ধারণা। এটাতে গোড়াতেই যে সমস্যাটা আছে, যে সমস্যাটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে, আমি অন্তত কথা বলেছি, আরও দু একজন বলেছেন প্রথম থেকে, এখন অনেকেই বলছেন যে এটা একেবারেই একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। এটা কোনোভাবেই সরকার পতনের আন্দোলন হিসাবে শুরু হয়নি। এটা নেহায়েতি কোটা মুভমেন্ট। আমাদের স্টুডেন্টরা, বিসিএস যেহেতু অনেক লুক্রেটিভ জব ইন মেনি কনসিডারেশনস, তারা এই কোটা সরিয়ে রেখে, কোটা বাতিল হলো বলে, কোটা বাতিল না হলে তো, এই রায় না হলে তো এই মুভমেন্ট শুরুই হতো না, সেটার জন্য তারা রাস্তায় নেমে আসেন। এবং আমি বহুদিন, আমার নিয়মিত দর্শকরা জানেন, বলেছি, লিখেছি, বাংলাদেশে আসলে তিউনিশিয়ার মতো একটা ঘটনা ঘটবে, যেখানে কোনো একটা বাহানায়, ওখানে একজন হকারের গায়ে আগুন দেওয়ার ঘটনায় যেভাবে শুরু হয়েছিল, কোনো একটা বাহানাকে কেন্দ্র করে বাংলাদেশে একই ঘটনা ঘটবে বলে আমি বহুদিন বলেছি। এটা এই কোটা মুভমেন্ট হোক বা অন্য কোনো মুভমেন্ট হোক, সেটা হতে পারতো। তো এটা একেবারে একটা স্পন্টেনিয়াস মুভমেন্টের মধ্যে দিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পতন হয়ে গেল। এটা একেবারেই পরিকল্পিত না, এবং এর কোনো মাস্টার মাইন্ড টাইম বা ব্রেইন বিহাইন্ড দ্য রেভলিউশন এরকম কেউ নেই, একেবারেই নেই, কখনোই ছিল না। সুতরাং এরকম একটা মুভমেন্ট যেটা এরকম স্পন্টেনিয়াস শেষ পর্যন্ত এটা এই জায়গায় চলে গেল, তা কারো পরিকল্পনায় আসলে হতে পারে না, দেশি বিদেশি কারো পরিকল্পনায় হতে পারে না। শেখ হাসিনা অনেকগুলো খুন করে, তীব্রতম ভয়ঙ্করতম বল প্রয়োগ করে সিচুয়েশন কন্ট্রোল করতে গেছেন, কিন্তু ওই বল প্রয়োগটাই ফাইনালি মানুষকে আরো বেশি ক্ষুব্ধ করেছে এবং তার পতন নিশ্চিত করেছে। সুতরাং আমেরিকার আসলে কোনো রকম কোনো রোল নেই। কিন্তু যেটা হয়, ভারতের মতো দেশ, এত বড় দেশ, তাদের দিয়ে বাংলাদেশ ছেয়ে ফেলেছে। শুধু তাদের গোয়েন্দা সংস্থা না, বাংলাদেশের বহু লোকজন তাদের চাকর বাকর ছিল, যারা তাদের যে কোনো কিছু মেনটেইন করার চেষ্টা করেছে। এত কিছুর পরও তারা এই দেশের লোকজনের হোম গ্রাউন্ড একটা মুভমেন্টে পরাস্ত হয়ে গেছে, এটা তারা নিতে পারছে না। এটা তাদের জন্য খুবই হিউমিলিয়েটিং মনে হয়, এবং তাদের যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, তার জন্য একটা মারাত্মক ফেলিয়ার। ফলে তারা যেটা করেছে, তারা কিছু বাহানা তৈরি করার চেষ্টা করেছে যে না, আমরা বাংলাদেশিদের কাছে হারি নাই, আমরা আমেরিকা, সিআইএ এবং আইএসআই মিলে এটা করেছে বলে আমরা হেরেছি। এবং আমাদের সবসময় যেটা হয়, আমরা আমাদের দায় আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে ভারতের সরকারের দায় ছিল শেখ হাসিনার মতো এত বিভৎস নোংরা একজন শাসককে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে রাখা, আর তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টের দায় ছিল যে এই শেখ হাসিনা যেমনই হোক না কেন, তাকে অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখার জন্য যা যা করণীয় সেটা করা, এবং পটেনশিয়াল থ্রেটগুলো জেনে সেগুলো নিউট্রালাইজ করা, সেগুলো করতে পারে নাই। সো এইসব ব্যর্থতা তারা আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমেরিকার উপরে, পাকিস্তানের উপরে। কিন্তু যে কথাটা শুরুতে বলছিলাম, আমেরিকার একটা রোল আছে বলে আমি মনে করি। শেখ হাসিনা পতনের পর যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তখন আমেরিকা এই সরকারটাকে স্টেবল হতে, স্থিতিশীল হতে সাহায্য করেছেন, এটা শিওর। এবং ওই সময়টা বাইডেন প্রেসিডেন্ট থাকা খুবই জরুরি ছিল, না হয় আমরা সিরিয়াস টার্ময়েলে পড়তে পারতাম। সেই অর্থে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জনগণের স্বার্থে আমেরিকা দাঁড়িয়েছে। আমরা নিশ্চয়ই মনে করতে পারবো যেন বাইডেন ইউনাইটেড নেশনস সিকিউরিটি জেনারেল অ্যাসেম্বলিতে সাইড লাইনে ডক্টর ইউনূসের সাথে শীর্ষ বৈঠক করেছেন, রীতি ভেঙে। উনি এটা করেন না। সো এর মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি ডক্টর ইউনূসের সরকারের সাথে আছেন, আমাদের যে গণ অভ্যুত্থান আছে তার সাথে আছে, এবং আমাদের গণ অভ্যুত্থানকে স্বীকৃতিও আমেরিকা বিভিন্ন সময় ব্রিফিংয়ে বা বিভিন্ন জায়গায় দিয়েছে। সেটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্র যখন বাংলাদেশের গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, সেই সরকারটা স্টেবল হতে সাহায্য করে।
ইন্ডিয়া নিশ্চিতভাবেই শেখ হাসিনার পতনের পর চেষ্টা করতো বাংলাদেশের মধ্যে আরও কোনো ধরনের পাল্টা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে। সেই চেষ্টা অ্যাপারেন্টলি বন্ধ হয়েছে বলে আমরা মনে করি আমেরিকার তার একটা স্ট্যান্সের কারণে। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়া নয়, ওই সময় যে মিলিটারি টেক ওভার হওয়া বা ইন্ডিয়ার পক্ষে কোনো একজন জেনারেল কোনো রকম করে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা, এগুলো সবই প্রিভেন্টেড হয়েছে। আমরা এটা মনে, যদিও ওই সময় প্রো ইন্ডিয়া কোনো স্ট্যান্স নিয়ে কারো কিছু করা খুব কঠিন ছিল, কিন্তু জনগণ তো বুঝবে না কোনটা কার পক্ষে হচ্ছে। সেরকম কিছুর ক্ষেত্রে ডেটোরেন্ট হিসাবে আমেরিকা কাজ করেছে বলে আমি মনে করি, যেটা এখনো করছে। সমন্বয়কদের পিটানোর ঘটনা, সম্প্রতি একটি ঘটনা ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সমন্বয়কদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। এই ঘটনা শুধু ভাইরাল নয়, বিতর্ক সৃষ্টি করেছে। আমাদের প্রশ্ন, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি এভাবেই ধ্বংসের দিকে এগোচ্ছে? নেতৃত্বের মধ্যে কি আর কোনো শৃঙ্খলা নেই? এসব ঘটনার পেছনে আসল কারণ কি বলে আপনার মনে হয়? এই হামলা নিয়ে সমালোচকদের বক্তব্য বলছে এটি ক্ষমতার অপব্যবহার একটি দৃষ্টান্ত। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কি কোনো ব্যাখ্যা এসেছে, এটি আমরা ভিডিওর পরে বিশ্লেষণ করব। জানুয়ারি আওয়ামী লীগের পরিকল্পনা। আগামী 20 জানুয়ারি আওয়ামী লীগের একটি বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অনেকেই বলছেন এই কর্মসূচি রাজনৈতিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে, কিন্তু প্রশ্ন হলো এটি কি দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা কমাতে পারবে নাকি আরো বড় কোনো উত্তেজনা জন্ম দেবে? বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি হাতে নিয়েছে। তবে এর মাধ্যমে কি তারা জনগণের আস্থা ফেরাতে পারবে? আপনারা কি মনে করেন আওয়ামী লীগের এই পদক্ষেপকে রাজনৈতিক পরিস্থিতি শান্ত করবে নাকি উত্তাল করবে? বন্ধুরা, আজকের বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। আমরা আবারও ফিরে আসব নতুন কোনো ইস্যু নিয়ে। ধন্যবাদ।